মার্কিন বাজারে শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব পড়বে পোশাক রফতানিতে। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করলে মিলবে বড় ধরনের ছাড়। সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে হামলা ভাঙচুর, গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে মালিকপক্ষ। চরম দুর্ভোগে যাত্রী এবং চালকেরা। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে ভাবমূর্তি সংকটে ডিপি ওয়ার্ল্ড। চেয়ারম্যান পদে বড় রদবদল, বিনিয়োগ বন্ধ করল যুক্তরাজ্য এবং কানাডার শীর্ষ দুই প্রতিষ্ঠান। মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রফতানিতে শুল্ক কমানোর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। নতুন দ্বিপাক্ষিক চুক্তির আওতায় রফতানি শুল্ক 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাকে বড় ধরনের ছাড় পাওয়ার সুযোগ পাবেন কারখানা মালিকেরা। বাড়বে সেখানে সক্ষমতাও। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাক খাত। রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে এই খাত থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা 20% শুল্ক থেকে 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আপাত দৃষ্টিতে এই ছাড় সামান্য মনে হলেও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে একে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। প্রতিটি শুল্ক রাশি আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা। যদি এটি 2 থেকে 5% হতো তবে আরও ভালো হতো। তবে 1% কমার ফলেও এখন আমরা আমাদের অধিকাংশ প্রতিদ্বন্দ্বী দেশের পর্যায়ে চলে এসেছি। যদিও ভারতের হার 18%, তবুও এই শতাংশ হ্রাস আমাদের অবশ্যই সাহায্য করবে। চুক্তির সবচেয়ে বড় দিক হলো মার্কিন তুলা বা কাঁচামাল ব্যবহার। যদি বাংলাদেশের উদ্যোক্তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা দিয়ে পোশাক তৈরি করেন, তবে শুল্কের হার নাটকীয়ভাবে কমে আসার সুযোগ রয়েছে। এতে করে উৎপাদন খরচ কমবে এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বাড়বে। এটি কার্যকর করা গেলে আমরা বড় সুবিধা পাব। যেমন পারস্পরিক শুল্ক 1% কমলে সুবিধা 1%ই থাকে, কিন্তু আপনি যদি আমেরিকার তুলা দিয়ে পণ্য তৈরি করেন তবে শুল্ক প্রায় 19% পর্যন্ত কমানো সম্ভব। তাই এটি বাস্তবায়ন করা গেলে বাস্তবে এর প্রভাব হবে অনেক বিশাল। তবে এই সুবিধাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির সাথে তাল মিলিয়ে নীতিমালার আধুনিকায়ন না করলে দীর্ঘমেয়াদে টিকে থাকা চ্যালেঞ্জিং হতে পারে বলে তাদের শঙ্কা। চুক্তিতে এমন কিছু বিষয়ে সন্নিবেশিত রয়েছে, তার ফলে হয়তো মার্কিন বাণিজ্য স্বার্থ এখানে সমুন্নত থাকছে, কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য স্বার্থ এটা এখন পর্যন্ত সেটা কোনো ইতিবাচক ফল দেখেনি। যেমন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানি শ্রুত হয়ে গিয়েছে এবং মার্কিন ট্রাম্প ট্যারিফের কারণে অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশি পণ্য অসম এক ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। 2024 সালের অগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন। নতুন নেতৃত্বে দেশের প্রধান এই রপ্তানি খাতের ধারা কতটুকু সচল রাখতে পারে, এখন সেটি দেখার বিষয়। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। 3 দিন ছুটি থাকার পর সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। জাতীয় সংসদ এবং গণভোট আয়োজন উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে টানা 3 দিন বন্দরের আমদানি রফতানি সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকেই বন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বন্দর এলাকায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল জানিয়েছেন যে সকালেই শ্রমিকেরা বন্দরে প্রবেশ করেছেন। চলছে পণ্য ওঠা নামানোর কাজও। ভোটের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাত্রী গমনাগমন হিলি স্থল কাস্টম স্টেশন দিয়েও বন্ধ ছিল, কিন্তু অদ্য শনিবার আজকে থেকে আবার যাত্রী এবং মালামাল আমদানি ভারত থেকে আবার যথারীতি চালু হয়েছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সহকর্মী মুরাদ ইমাম কবির সেখানে আছেন। কবির, আমদানি রফতানির গতি কেমন দেখতে পাচ্ছেন আজকে? কয়েকদিন পর তো আজকে চালু হলো, কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলিস্থল বন্দর 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে এটি ছুটিটি ঘোষণা করা হয়েছিল। এরপরে 3 দিন ছুটি শেষে আজকে সকাল থেকে হিলিস্থল বন্দরের যে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। আপনি আমার পিছনে দেখতে
পাচ্ছেন যে বন্দরে পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে। তো আমরা কথা বলেছিলাম হিলিস্থল বন্দরের যে বেসরকারি অপারেটর পানামা হেলিপোর্ট লিঙ্ক লিমিটেডের যে সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সানাল, ওনার সাথে কথা বলেছিলাম। কথা বলার পর উনি যেটি জানিয়েছে যে সকাল থেকেই বন্দরের যে শ্রমিকরা রয়েছে তারা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং অন্যান্য দিনের মতো যে ভারত থেকে যে আমদানিকৃত পণ্যবাহী যে ট্রাকগুলো থাকে সেগুলো বন্দরে আসতে শুরু করেছে এবং 3 দিন ছুটি শেষে যখন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা কিন্তু এখানে বন্দর সংশ্লিষ্ট যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে তাদের মধ্যে আমরা একটি প্রাণচাঞ্চল্য দেখতে পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় যে ট্রাকগুলো রয়েছে তারা হিলি বন্দরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক ট্রাকে এখন পণ্য লোড আনলোড শুরু হয়েছে। এই পণ্যগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। সে কারণে আরও যে ট্রাকগুলো রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই ট্রাকগুলো কিন্তু বন্দরে আসছে। সব মিলে বলা যায় হিলিস্থল বন্দরের যে আমদানি রপ্তানি যে গতি অন্যান্য দিনের মতো চলছে। এছাড়াও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকাল থেকে কিন্তু হিলিস্থল বন্দরের ভারত সরকার গম রপ্তানির ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমদানিকারকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আমদানিকারক আমাকে জানিয়েছে যে প্রায় 3 বছর ধরে হিলিস্থল বন্দর দিয়ে গমের আমদানি বন্ধ ছিল। সে কারণে ভারতের যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের যে আমদানিকারকদের জানিয়েছে যে ভারত সরকার এই রপ্তানি নিষেধাজ্ঞা যে আদেশ সেটি প্রত্যাহার করে নিয়েছে গতকালকে। সে কারণে এখন থেকে হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু গমের যে আমদানি সেটিতে আর কোনো বাধা থাকবে না, বাধা নেই। তবে আমদানিকারকরা যেটি বলছে যে গমের যে রপ্তানির অনুমতি দিলেও কিন্তু এই মুহূর্তে দেশের যে বাজারে যে গমের দাম রয়েছে, তাছাড়া ভারত থেকে যে আমদানি পর্যায়ে যে দাম পড়ছে তা দিয়ে কিন্তু তাদের খুব একটা তারা লাভবান হবে না। এই কারণে এই মুহূর্তে গমের আমদানি বন্দর দিয়ে আমদানি হবে না, না হওয়ার সম্ভাবনাই তারা দেখছে এবং তারা আশা করছে যে নতুন সামনে যে গম উঠবে কৃষকের ঘরে সেই তারপর থেকেই হয়তো ভারত থেকে যে গম সেটি আমদানি শুরু হবে। জি কবির, অনেক ধন্যবাদ আপনাকে। গতরাতে সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং চালকেরা। শুক্রবার রাত 1:45টার দিকে শহরের শিয়ালকোল এলাকাতে স্থাপিত অ্যালবাট্রস সিএনজি স্টেশনে হামলা চালানো হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে অস্ত্র হাতে স্টেশনে 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন এবং RMS রুম ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে পারেনি। এখনো পর্যন্ত স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার কয়েক হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক এবং মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্টরা। গ্যাস পাম্প ভেঙে ফেলেছে, আমাদের কষ্ট হয়েছে সারাদিন গাড়ি চালায়। এই বগুড়া যাবে নাকি গ্যাস তুলতে, আবার একটু যাত্রীর কাছে 10 টাকা ভাড়া বেশি চাইলে যাত্রীরা আমাদের গাল দেয়। যে ঘটনাটা ঘটছে এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমরা এটার প্রশাসনের সাথে কথা বলে এটার আইনগত ব্যবস্থা নেব। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে নানামুখী চাপের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলাইম। কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনের সাথে সুলতান আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসার পর ভাবমূর্তি সংকটে পড়ে ডিপি ওয়ার্ল্ড। এরই মধ্যে যুক্তরাজ্য এবং কানাডার শীর্ষ 2 প্রতিষ্ঠান এই গ্রুপটিতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে। বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড অনিয়ম সহ নানা অভিযোগে বিভিন্ন সময় হয়েছে বিতর্কিত। অনেক দেশে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপটির সাথে চুক্তি বাতিলের ঘটনাও ঘটেছে। এবার ডিপি ওয়ার্ল্ডের প্রধানের কেলেঙ্কারি ছাড়িয়ে গেছে আগের সব বিতর্ককে। দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়া সুলতান আহমেদ বিন সুলাইমকে হারাতে হলো চাকরি।
মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে সুলতান আহমেদ ও অ্যাপস্টেনের দহরম মহরম সম্পর্কের ফিরিস্তি। দেখা যায় মেসেজিং ও ইমেলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো দুজনের, এমনকি শেয়ার করতেন পর্ন সাইট, আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাজ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে অ্যাপস্টেনকে। এসব নথি প্রকাশের পর যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা ক্যাসি নামের দুটি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ বন্ধের ঘোষণাও দেয়। নানামুখী বিতর্কের কারণে ব্যাপক চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে ভাবমূর্তি রক্ষায় সুলতান আহমেদকে সরিয়ে দিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা ডিপি ওয়ার্ল্ডের। এরই মধ্যে ঈসা কাজিমকে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ নারায়ণকে দেয়া হয়েছে প্রধান নির্বাহী দায়িত্ব। দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক সুলাইম পরিবারের সন্তান সুলতান আহমেদ। তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন। 4 দশকেরও বেশি সময় দিয়েছেন ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথেও চুক্তি করেছে। বিদেশিদের টার্মিনালে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বন্দর শ্রমিকরা। এমনকি চুক্তির তথ্য গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ অনেকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সাথে ভ্যালেন্টাইন্স ডে। দুটি দিবস একসাথে হওয়াতে ফুল বেচাকেনা ভালো হবার কথা থাকলেও আশানুরূপ ব্যবসা নেই। এতে অনেকটাই হতাশ চাষি এবং ব্যবসায়ীরা। ফুলের দ্বিতীয় রাজধানী খ্যাত জেলা ঝিনাইদহ। বছরের পর বছর কয়েক হাজার ফুল চাষি ফুল উৎপাদন, প্যাকেজিং এবং বিপণনের সাথে জড়িত এখানে। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা সহ বিভিন্ন বিদেশি ফুলের চাষ হয়ে আসছে এখানে। বছরের ঠিক এই সময়টাতেই ফুলের ব্যবসাও হয় বেশ ভালো, কিন্তু এই বছরের চিত্র একটু ভিন্ন। লাভ তো নেই বললেই চলে। এক ঝোপা গাঁদা বিক্রি হচ্ছে সেখানে 200 টাকা, এক পিস গোলাপ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা, একটা রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা করে। ঝিনাইদহ থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ সারা দেশে ফুল যায় সারা বছর ধরে। তবে গত বছরের তুলনায় এই বছর ফুলের চাষ বেড়েছে 91 হেক্টর জমিতে। দর্শক, ফুল বেচাকেনা খবরাখবর একটু জেনে নিতে চাই। আমরা সরাসরি যেতে চাই চট্টগ্রামে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জুবায়ের রিফাত। রিফাত, আজকে এখানে বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন ফুলের? স্মৃতি, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আপনার মাধ্যমে আমাদের যমুনার দর্শকদেরও বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ফুলের রাজ্যখ্যাত চেরাগি মোড়ে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি, আসলে সব বয়সী মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং সবাই আসলে হেসে খেলে প্রিয়জনের জন্য ফুল হাতে নিয়ে বাড়ি ফিরছে। কেউ হয়তো কর্মস্থলের দিকে আগাচ্ছে। আমরা এই ধরনের চিত্র এখানে দেখতে পাচ্ছি যে ফুলের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে সাজানো ফুলের সাথে আসলে ছবি তুলছেন সবাই মিলে, এবং স্মৃতি জমাচ্ছেন ছবি তোলার মাধ্যমে, এবং প্রিয়জনকে ভিডিও কলের মাধ্যমে আসলে নানা ধরনের বার্তা দিতে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কয়েকজনের সাথে এখানে কথা বলতে চাই যারা এখানে ভিন্ন রঙে সেজেছেন এবং ফুল কিনেছেন। আপনি মূলত কার জন্য ফুল কিনেছেন আজকে? আসলে আজ একই সাথে হচ্ছে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, তো আজ দুটোই একসাথে করব। তো আমি বলতে চাই, ভালোবাসা কেবলই প্রেমিক প্রেমিকা নয়, ভালোবাসা মা বাবা, ভাই বোন এবং ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়েও হতে পারে। তো আজ আমি এসেছি আমার মেয়েকে নিয়ে, কারণ ওরা নতুন প্রজন্ম। ওদেরকে কিন্তু আমি ভ্যালেন্টাইন্স ডে শেখানোর জন্য আসিনি, আসলে মূলত এসেছি তাদেরকে এটা বোঝানোর জন্য যে পহেলা ফাল্গুন একটা আমাদের বাঙালির সংস্কৃতিতে পড়ে। তো ওটা বোঝানোর জন্যই আমি তাকে নিয়ে এসেছি। চারিদিকে ফুল, সাজসজ্জা, এই জিনিসটা আমাদের এই জেনারেশনটা একটু ভুলে যাচ্ছে, ওটা শেখানোর জন্য এসেছি। ফুলের দাম কেমন দেখেছেন? কি ফুল কিনেছেন আজকে? ফুলের দাম আমি আসলে গাঁদা ফুল কিনেছি। এটা মূলত হচ্ছে 40 টাকা ছিল, আমি 50 টাকা করে কিনেছি। 10 টাকা একটু বাড়তি ছিল।
ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন খুব স্বতঃস্ফূর্তভাবেই আসলে মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং তাদের প্রিয়জনদের জন্য ফুল কিনছে, প্রিয়জনের কর্মস্থলের দিকে ছুটছে। অন্যদিকে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। চট্টগ্রামের চেরাগীর যে অংশটিতে আসলে ফুলের দোকানগুলো সারিবদ্ধভাবে রয়েছে, এখানে অন্তত 60 থেকে 70টি দোকান রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে ফুলের দাম এবার খানিকটা চড়ার পেছনে বেশ কিছু কারণ তারা উল্লেখ করেছে। অর্থাৎ সংসদ নির্বাচন শেষ হয়েছে মাত্র একদিন, সেই উপলক্ষকে কেন্দ্র করে মূলত চট্টগ্রামে ফুলের দাম একটু বাড়তে রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে বসন্তের যে উৎসব, সেই উৎসব পুরোপুরিভাবে ঝেঁকে বসেছে চট্টগ্রামে এবং ফুলের দোকানগুলোতে আমরা মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার কাছ থেকে চট্টগ্রামের চেরাগী পাহাড় থেকে ফুলের দাম এবং ইত্যাদি নিয়ে সর্বশেষ খবরাখবর। স্মৃতি। রিফাত, অনেক ধন্যবাদ আপনাকে। উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিদেশি প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদে ট্রাক্টর নিয়ে বিক্ষোভে নেমেছেন গ্রিসের কৃষকেরা। শুক্রবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের ট্রাক্টর এসে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানিয়েছে সাধারণ মানুষ। তাদের দাবি, সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে তা জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। কৃষকরা জানিয়েছেন যে রাতভর ট্রাক্টরে অবস্থান করবেন তারা। এর আগে গত মাসে কৃষকেরা সরকারি ভর্তুকি বিলম্বের কারণে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছিলেন গ্রিসের কৃষকেরা। তবে এখনো পর্যন্ত গত বছরের ফসল এবং প্রাণী সম্পদের ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ পাননি অনেক কৃষক। ন্যূনতম মূল্য, সেচ এবং বন্যা প্রতিরোধে অবকাঠামো নির্মাণে বিনিয়োগের দাবিও তুলেছেন তারা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।